প্রায় 25 মিনিট হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়ে আছে নয়াগড়ে। সাধারণত মিনিট পাঁচেকের বেশি এখানে ট্রেন দাঁড়ায় না, কিন্তু আজ যে কি হলো কিছুই বুঝতে পারছে না ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাত্রীরা ট্রেন থেকে স্টেশনে নেমে এলো। প্ল্যাটফর্মের দোকানদারদের জিজ্ঞেস করতেই যাত্রীরা জানতে পারল নয়াগড় থেকে 2টো স্টেশন আগেই কালবৈশাখীর তাণ্ডবে কারেন্টের পোস্টার রেল লাইনের ওপর পড়েছে, তাই কখন ট্রেন ছাড়বে তা কেউ জানে না। এটা শুনেই আস্তে আস্তে স্টেশন ফাঁকা হতে লাগলো। কেউ কেউ নয়াগড়ে তাদের আত্মীয়দের বাড়ি চলে গেল, আবার কেউ কেউ অটো বা বাস ধরে তাদের বাড়ি ফেরার জন্য রওনা দিল, আর কিছু মানুষ স্টেশনে ট্রেন ছাড়ার অপেক্ষা করতে থাকলো। ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সুশান্ত। সারাদিন অফিসে খাটাখাটনির পর কখন যে চোখটা লেগে গেছে তা বুঝতে পারেনি সে। এবার ঘুমটা ভাঙল তার। পাশের সিটে বসা লোকটাকে জিজ্ঞাসা করলো সুশান্ত, দাদা এটা কোন স্টেশন? এটা নয়াগড়। দাদা হেদুলিয়া পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে জানেন? বলেন কি মশাই, কোন জগতে ছিলেন এতক্ষণ আপনি? কেন, কি হয়েছে? হেদুলিয়া আজকে আদেও পৌঁছাতে পারবে কি না আর তার কোনো ঠিক ঠিকানা নেই মশাই। 30 মিনিট ধরে ট্রেন নয়াগড়ে দাঁড়িয়ে আছে। সামনে স্টেশনে কাল বৈশাখীর তাণ্ডবে কারেন্টের পোস্টার রেল লাইনের ওপর পড়েছে, তাই আজ ট্রেন কখন ছাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। এটা শোনা মাত্রই ট্রেন থেকে নেমে পড়ল সুশান্ত। মনে মনে ভাবতে থাকলো, আজ যে কারণে বেরিয়েছে সেটা যদি আজ রাতের মধ্যে শেষ করতে না পারে তাহলে যে কাল সকালের মধ্যে সে অফিসে যেতে পারবে না। ফোনটা বেজে উঠল তার। হ্যাঁ সুশান্ত, কতদূর পৌঁছালে ভাই? আর বলবেন না পরিতোষদা, নয়াগড়ে এসে আটকে পড়েছি। এখানে নাকি কি কারেন্টের পোস্টার রেল লাইনের ওপর ছিঁড়ে পড়ে গেছে, তাই আজ আর ট্রেন ছাড়ার কোনো নিশ্চয়তা নেই। এখন দেখি এখান থেকে কোনো অটো বা বাস পাওয়া যায় কিনা। আমার যে কি খারাপ লাগছে না ভাই, আজকে আমার জন্য তোমাকে এই সমস্যায় পড়তে হলো। পরিতোষদা, এমন বলবেন না। আজকে আপনি একটু অসুবিধায় পড়েছেন আর আমি আপনার পাশে থাকবো না? আমি সেসব দিন ভুলে যাইনি, যখন আমি প্রথম অফিসে জয়েন করার পর কোনো কাজ বুঝতে পারছিলাম না। সে সময় আপনি আমাকে কত হেল্প করেছেন। ছাড়ো সুশান্ত, এসব আগের কথা আর বলো না। আচ্ছা পরিতোষদা, আপনার জ্যাঠার বাড়িটা হেদুলিয়ার ঠিক যেন কোথায়? ওই তো হেদুলিয়ার তালপুকুরের পাশে। আকাশে মেঘ করেছিল অনেকক্ষণ ধরেই। এবার নামলো বৃষ্টি। ব্যাগ থেকে ছাতাটা বের করে হাঁটতে থাকলো সুশান্ত। পরিতোষ হলো সুশান্তর অফিসের সিনিয়র। সুশান্ত যখন প্রথম অফিসে জয়েন করে তখন সুশান্তর কাজ বুঝতে অসুবিধা হচ্ছিল। সেই সময় পরিতোষ সুশান্তকে অনেক সাহায্য করেছিল। আর আজ সুশান্ত অফিসের একজন দক্ষ কর্মী। সামনের মাসেই সুশান্তকে কোম্পানি থেকে একটা বড় প্রমোশন দেওয়া হবে, আর এই জন্যই সুশান্ত পরিতোষকে অনেকটা কৃতিত্ব দেয়। আগামীকাল পরিতোষ তার ছেলের পরীক্ষার জন্য রাজ্যের বাইরে যাবে, আর এই সময়ই একটা বিশেষ দরকারি ডকুমেন্ট পরিতোষের জ্যাঠার কাছে পৌঁছে দিতে হবে। তাই পরিতোষ সুশান্তকে ভরসা করেই এই দায়িত্ব দিল, আর সুশান্তও না করতে পারেনি। নয়াগড় স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে আসলো সুশান্ত। শুনছেন দাদা, বলছি হেদুলিয়ার বাস কখন ছাড়বে? হেদুলিয়ার বাস তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, সেই সন্ধ্যে 7টায়। এখন আর কোনো বাস নেই, আবার সেই কাল ভোরে বাস। কি সমস্যায় পড়া গেল বলুন তো? এই বৃষ্টির মধ্যে এখন যে কি করি। সামনে দুটো অটো দাঁড়িয়ে আছে, ওদের জিজ্ঞাসা করে দেখুন। হেদুলিয়া যাবেন দাদা? হেদুলিয়া? তাও আবার এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ নাকি আপনার? কেন, কি হয়েছে? ওইদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না। চলুন না, দরকার হলে আমি আপনাকে একটু বেশি ভাড়া দেব, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আরে মশাই, আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন।
ওখানে ভূত প্রেত থাকে, তাই রাতে ওইদিকে কেউ যায় না। কথাটা শোনা মাত্রই আর কথা বাড়ালো না সুশান্ত, কারণ সে খুব ভালো করেই জানে যে গ্রামের মানুষেরা কুসংস্কারে বিশ্বাস করে। সামনে ঘুরতেই দেখলো আরেকটা অটো এসে হাজির। হেদুলিয়া যাবেন? যাব না মানে? আমি তো এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মানে? আরে কিছু না মশাই, ঠাট্টা করছিলাম। আমার বরাবরই একটু ঠাট্টা করার অভ্যেস। বসুন। তা হেদুলিয়ার কোথায় যাবেন? একটা বিশেষ দরকার আছে, তাই যাব। তাই কালবৈশাখীর রাতে একা একা বেরোতে ভয় লাগলো না মশাই? সুশান্ত এবার বড্ড বিরক্ত হলো। লোকটার এত কথা বলা সুশান্তর একদমই পছন্দ হচ্ছিল না। এত প্রশ্ন কিসের মশাই আপনার? আপনার যা কাজ আপনি তাই করুন, চুপচাপ অটো চালান। আহ, এত চটে যাচ্ছেন কেন? এমনি জিজ্ঞাসা করছিলাম। কালবৈশাখীর তাণ্ডব কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টি এখনো কমেনি। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে ছুটে চলেছে অটোটা। অটো চালকটা আয়নার দিকে তাকিয়ে সুশান্তকে দেখে মুচকি মুচকি হাসছিল। সুশান্তর এটা একদমই পছন্দ হচ্ছিল না। নেহাতি আর কোনো অটো পাওয়া যাচ্ছিল না, না হলে সুশান্ত কখনোই এই লোকের অটোতে উঠত না। লোকটা একটু বেশি বাচাল। চুপচাপ নিজের কাজ করবে তা না, অন্যের ব্যাপারে একটু বেশি নাক গলায়। আমাকে হেদুলিয়ার ওই তালপুকুরটার পাশে নামাবেন। সে আমি জানি মশাই, আপনি ওখানেই নামবেন। আপনি কি করে জানলেন যে আমি ওখানেই নামবো? হেদুলিয়ার ওই তালপুকুর ছাড়া নামার জন্য আর বিশেষ কোনো জায়গা নেই। সুশান্ত মনে মনে ভাবল, তাই হবে হয়তো। তালপুকুর এসে গেছে। অটোর ভাড়া মিটিয়ে ছাতাটা মেলে সামনের দিকে এগিয়ে চলল সুশান্ত। সামনে তাকিয়েই দেখতে পেল বেড়ায় ঘেরা একটা মাটির বাড়ি, ওপরে খড়ের চাল। এরপর সুশান্তর আর বুঝতে বাকি রইল না যে এটাই পরিতোষের জ্যাঠার বাড়ি। পরিতোষ সুশান্তকে বলে দিয়েছিল যে তালপুকুরের ঠিক সামনের বাড়িটাই তার জ্যাঠার বাড়ি। বাড়িটার দিকে এগিয়ে চলল সুশান্ত। বাড়িটার দরজা ভেতর থেকে বন্ধ। সুশান্ত বাইরে থেকে জোরে জোরে ডাকতে থাকলো। কেউ আছেন বাড়িতে? শুনছেন জ্যাঠামশাই, আমাকে পরিতোষদা পাঠিয়েছে শহর থেকে। কয়েকবার ডাকার পরেও কেউ ভেতর থেকে সাড়াও দিল না, আর কেউ দরজাও খুলল না। সুশান্ত লক্ষ্য করল সেই অটোওয়ালাটা তার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে। সুশান্ত এবার প্রচণ্ড বিরক্ত হয়ে তাকে বলল, মতলবটা কি বলুন তো মশাই আপনার? তখন থেকে দেখছি আপনি আমার পেছনে পড়েছেন। আপনার ভাড়া তো আমি কখন মিটিয়ে দিয়েছি, তাহলে আপনার এখানে কি দরকার? আপনি শুধু শুধু রাগ করছেন মশাই। লোকটার সাথে কথা বলতে বলতেই দরজা খোলার আওয়াজ পেয়ে সুশান্ত বারান্দার ওপরে গিয়ে দাঁড়ালো। দরজা খোলার পর সুশান্ত যা দেখল তাতে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে পরিতোষ। এ কি পরিতোষদা, আপনি এখানে? আপনার না কালকে উড়িষ্যায় যাওয়ার কথা ছিল? তাহলে আপনি যখন এখানে আসবেন আমাকে তাহলে কেন আসতে বললেন? আরে থামো থামো, সব বলছি। তার আগে ভেতরে এসো। সব কথা কি বাইরে বলবে নাকি? আরে মন্টু, তুমি বাইরে কেন দাঁড়িয়ে? ভেতরে এসো। এ কি পরিতোষদা, আপনি ওনাকে চেনেন নাকি? হ্যাঁ, ওই আর কি, ও তো আমারই লোক। সুশান্ত আর সেই অটোচালক মন্টু ঘরের মধ্যে ঢুকলো। বলুন পরিতোষদা। বলবো? কি বলবো? বলার মতো কিছু বাকি রেখেছিস তুই? সুশান্ত দেখল পরিতোষ পেছন থেকে একটি ছুরি বের করলো, আর মন্টু
সুশান্তকে পেছন থেকে চেপে ধরল। কি করছেনটা কি পরিতোষদা? জানিস না কি করছি? এত বছর ধরে আমি কোম্পানিতে কাজ করছি, আমি আমার সবটা দিয়ে দিয়েছি কোম্পানির পেছনে। আর কোথাকার কি তুই 2 বছর কাজ করে ম্যানেজারের প্রমোশন পাবি, আর আমি কি করব? আঙুল চুষবো? তাই আমি প্ল্যান করে তোকে এখানে আসতে বাধ্য করেছি। কি বলছেন কি পরিতোষদা? আমি যদি আগে জানতাম যে আমার প্রমোশনে আপনি খুশি নন, তাহলে আমি নিজে গিয়ে বসকে আপনার কথা বলতাম। তুই দয়া করবি আমাকে? তোর এত বড় সাহস! তুই হলি আমার পথের কাঁটা, তোকে আমি আজ শেষ করে দেব। পরিতোষদা, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আমি আপনাকে প্রথম দিন থেকেই বড় দাদার মতো ভেবেছি। রাখ তোর বড় দাদা, আজ আমি তোকে নিজের হাতে শেষ করব। যেটা আমার প্রাপ্য সেটা আমি না পেলে আর কেউ পাবে না। পরিতোষ ছুরি নিয়ে সুশান্তকে মারতে যাবে, ঠিক তখনই হঠাৎ পুরো ঘরময় জুড়ে ধোঁয়াতে ভর্তি হয়ে গেল। কি হলো রে মন্টু? এত ধোঁয়া কোথা থেকে আসলো? জানি না পরিতোষদা, বুঝতে পারছি না। খানিকক্ষণ পরেই ধোঁয়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল। তারপর ওরা সবাই দেখল গলায় দড়ি দিয়ে ঝুলছে একজন বয়স্ক মানুষের মৃতদেহ। সেটা দেখা মাত্রই পরিতোষ ভয়ে কাঁপতে লাগলো। ভয়ে ওদের 3 জনের শরীর হিম হয়ে গেল। সুশান্ত যখন ঘরে ঢুকেছিল তখন তারা 3 জন ছাড়া এই ঘরে আর কেউ ছিল না। তাহলে ইনি কে? ইনি পরিতোষের জ্যাঠা নয় তো? এইসব প্রশ্ন সুশান্তর মাথার মধ্যে ঘুরছিল। ঠিক তখনই ওরা দেখল মৃতদেহটা যেন আস্তে আস্তে নিচে নেমে আসছে, আর একটা বিকট চেহারার রূপ নিল। কিরে পরিতোষ, চিনতে পারছিস? জ্যাঠা, তুমি কি করে এখানে? তুমি তো... হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি এখন আর জীবিত নেই, কিন্তু আমি যে এখনো আছি রে, তোর জন্য আছি। এত লোভ তোর আমি জীবনে ভাবতে পারিনি। তুই এত নিচে নামবি। আমাকে তো খুন করেছিস, এবার এই নিরীহ ছেলেটাকেও খুন করছিস। কত বড় সাহস তোর! আর মন্টু, তুই তো আমার গ্রামেরই লোক, শেষমেশ তুইও এই পাপের মধ্যে জড়ালি। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে নয়। তোদের মতো পাপীদের বেঁচে থাকার অধিকার নেই। সুশান্তকে উদ্দেশ্য করে সেই মৃতদেহটি বলল, তুমি চলে যাও, পালিয়ে যাও, এখানে থেকো না। এদেরকে আমার উপর ছেড়ে দাও। সুশান্ত প্রচণ্ড ভয় পেয়ে সেই ঘর থেকে ছুটে পালালো। আর পেছন থেকে তার কানে ভেসে আসছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। আহ! না না, মেরো না, মেরো না, আমাদের ছেড়ে দাও। কেটে গেছে 1 সপ্তাহ। সে কালবৈশাখী রাতের কথা আজও ভুলতে পারেনি সুশান্ত। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিল পরিতোষের জ্যাঠা সাতকুলে কেউ ছিল না, তার প্রচুর সম্পত্তি ছিল, আর সেই সম্পত্তির লোভেই পরিতোষ নিজের জ্যাঠাকে খুন করে।